শ্রেষ্ঠাকে অফিস থেকে সোজা বাড়িতে ড্রপ করে দিতে চায় আরাধ্য, কিন্তু সে কিছুতেই ছুটি নিতে রাজি নয়। জয়েনিংয়ের অল্প কয়েকদিনের মাঝেই এভাবে ছুটি নেওয়া ব্যাপারটা ভীষণ দৃষ্টিকটু। সেই সাথে ম্যানেজার আরমানের সাথে ঘটে যাওয়া ধস্তাধস্তির কথা ততক্ষণে লোকমুখে রটে গেছে অনেকখানি। আর বরাবরের মতোই সব দোষ এসে পড়ে নারী জাতির ওপর। এটাই আমাদের সমাজ। সমাজের গুটি কয়েক লোক টেনে হিচড়ে বিচার বসাবে মেয়েটার। কোনোরূপ ভূমিকা পালন না করেও সমস্ত দোষারোপ জোর করে ঠুপে দেওয়া হয় তার মুখে। দেখতে সুন্দর বলে নিশ্চয়ই সিডিউস করার চেষ্টা করেছে আরমানকে, নয়তো এইভাবে মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়ার ছেলে নাকি ও? বোঝাই তো উচ্চ পদে আছে কিনা। আমরা তো এক জনম কাটিয়ে দিলাম এই অফিসে, আর এই মেয়ে আসতে না আসতেই নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। লজ্জাশরম কোথায় বেঁচে এসেছে কে জানে। কোথায় যাবে বেচবে? দেখো গিয়ে এমন কত নিষ্পাপ ছেলেকে ফাঁসিয়েছে। আরে ভাই, নিজের থেকে সম্মতি না দিলে কারোর সাহস আছে নাকি চোখের তুলে তাকানোর? আমি তো প্রথম থেকেই বুঝেছিলাম মেয়েটার চরিত্রের সমস্যা আছে। রূপ আছে কি না, রূপসী মেয়েগুলোর সব এক একটা জোস মাল হয়। রাত হলেই এদের পাবো, আর নাইট ক্লাবে দেখা যায় ভিড় করতে। বড়লোক ছেলেদের গলায় ঝুলে পড়ে। ওই তো কটা টাকা মাইনে পায়, ওই দিয়ে এসব রূপ ধরে রাখা যায় নাকি? মাসে মাসে পার্লারের বিল দিতে গেলে এমন কয়েকটা বড়লোকের ছেলেকে হাতে না রাখলে আবার হয় না। কেবিনে ক্লান্ত শরীর এলিয়ে বসে আছে শ্রেষ্ঠা। হঠাৎ কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে একজন কর্মচারী। জরুরি কিছু ফাইল নিয়ে বের হওয়ার সময় ভুলবশত দরজা পুরোপুরি না আটকিয়ে চলে যায়। ফলস্বরূপ খানিকটা দূরের ডেস্কে আলোচনায় মেতে ওঠা ভদ্রমহিলা ও ভদ্রলোক গোছের লোকদের প্রতিটা কথাই কানে আসে তার। নিজের সম্পর্কে এত এত খারাপ মন্তব্য শুনে ধক করে ওঠে শ্রেষ্ঠার বুক। হৃদস্পন্দনে ক্রমাগত উথাল পতনের সাথে উকি দেয় অতীতের কিছু কাহিনী। জীবনের বিভস্ততা দেখতে দেখতে ক্লান্ত সে। সমাজের মাঝে ভদ্ররূপে বসবাস করা নিচু মন মানসিকতার মানুষগুলোর পায়ের তলায় থাকা ভাবনাগুলোতে সে রীতিমতো হতাশ। এখন আর ইচ্ছে করে না তাদের সাথে লড়াই করতে। সব ক্ষমতা যেন হারিয়ে গেছে। অথচ একটা সময় পুরো দুনিয়ার সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে সে। ছোট শ্রেয়াকে নিয়ে পালিয়ে যায়নি কোথাও, বরং সমাজের মাঝে থেকে কানাঘুষো করা প্রতিটা কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। বিগত 2 দিন ধরে আরাধ্যর দেখা নেই, বরং তার পরিবর্তে আবির্ভাবে ঘটেছে নির্ঝরের। শ্রেষ্ঠা বেশ কয়েকবার কৌশলে আরাধ্যর কথা জিজ্ঞাসা করলেও ব্যাপারটা খুব শুকনোভাবে এড়িয়ে যায় নির্ঝর। রাগ হয় শ্রেষ্ঠার। সেদিনের পর থেকে আরাধ্য নিজে থেকেই আড়ালে থেকেছে, তাই ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত শ্রেষ্ঠাও তার কোনোরূপ যোগাযোগ করেনি। হুট করেই শ্রেষ্ঠার মনে পড়ে যায় আরাধ্যর শেষ কথাগুলো। খান ইন্ডাস্ট্রি এমডি যে ছেলেটা আছে না, আরে কি যেন নাম, আজকাল তো শেষটাকে দেখি তার সাথে চিপকে চিপকে থাকতে। নিশ্চয়ই একে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এইসব মেয়েরা আবার প্রয়োজনে শরীর দেখিয়ে হলেও ছেলেদের কাবু করতে পারে। না হলে কোম্পানি এমডি হয়ে ওই ছেলেটা কি আর এমনি এমনি পড়ে থাকে নাকি? দেখো গিয়ে ভেতরে কি সব চলে। অফিসের কর্মরত একজন ভদ্রমহিলার কথাগুলো একের পর এক নির্বিঘ্নে সহ্য করে গেল আরাধ্য। একটা টু শব্দটুকুও করেনি। মহিলাটির ঠিক পিছনে বুকে হাত গুজে আপেক্ষমান সে। তার কথা শেষ হওয়া মাত্র পাল্টা প্রশ্ন করে আরাধ্য। আপনি এখানে কি করছেন বলুন তো? আপনাকে তো আমার বাড়িতে হওয়ার কথা, কারণ আমার মাও আমাকে এতটা চেনে না যতটা আপনি চেনেন। আহ, কি সৌভাগ্য আমার। পুরুষালী কণ্ঠের রূঢ় বাক্যে থতমত খেয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ান তিনি। মানুষটাকে ভালোভাবে খেয়াল করে এক দফা হাসে আরাধ্য। অতঃপর সেই চেয়ার টেনে বসে পড়ে নিচেই। এরপর নরম কণ্ঠে অন্তত স্বাভাবিকভাবে বলে ওঠে, আপনার বয়স দেখে বোঝা যায় এই বয়সে একটা মেয়ে কিংবা ছেলে থাকার কথা, অথচ আজও আপনি পাড়ার পিএনপিসি করা কাকিমাদের বৈশিষ্ট্যটাই ছাড়তে পারলেন না। আচ্ছা, এই যে দামি একটা শাড়ি, বেশ পরিপাটি হয়ে সাজানো গোছানো,
গলায় কানে স্বর্ণের একটা হালকা মডার্ন সেট পরলেই তো তাকে ভদ্র মানুষ বলা যায় না। তবে তো একটা গরিলাকে এভাবে সাজিয়ে দিলে ঠিক আপনার মতোই লাগবে, তাই না? একেবারে ডিটো কার্বন কপি। কারণ তার না আছে কোনো বিবেকবুদ্ধি, মান অপমানবোধ, সহবোধ, ভদ্রতা, আর না আছে আপনাদের হাঁটুর বয়সের ছেলে মেয়েদের নিয়ে এমন চিন্তাভাবনা করতে গিয়ে একটুও রুচিতে বাঁধল না। অন্যকে নিচে নামাতে নামাতে যে কখন যে নিজেকে একেবারে নিম্ন স্তরে দাঁড় করিয়েছেন ভেবে দেখেছেন একবারও? আজ বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, মানুষ থেকে পশু হওয়ার জার্নির শুরুটা কোথায়? অল্প বয়সী এক ছেলের কাছ থেকে এতখানি অপমান ঠিক হজম হচ্ছে না কারোরই। প্রত্যেকে নিজেদের ডেস্কে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও ভেতরে ভেতরে প্রতিশোধ পরায়ণ সাপের মতো ফুঁসছে। নির্ঝরের ডাকে ধ্যানমগ্ন হয় চেষ্টার। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে আসে বাস্তব জগতে। অফিসে নির্দিষ্ট কিছু মানুষ তাকে দেখলেও বাঁকা চোখে তাকাই। তার বেশভূষা থেকে শুরু হয় কাজ, প্রতিটা ক্ষেত্রেই খুদ ধরতে বিন্দুমাত্র ছাড় দেয় না। প্রজেক্টর একটা কাজের মধ্যে নির্ঝরের সাথে সাইড ভিজিটিংয়ে এসেছে চেষ্টা। চারিদিকে দাপটে বেরানো হাওয়াই তুমুল ঝাপটায় মাটিতে বসে পড়ে চেষ্টা। সাথে রয়েছে একজন আর্কিটেকচার। কাজ সম্পর্কিত বিভিন্ন কিছু বুঝিয়ে দিচ্ছে সে তাকে। মাঝে মাঝে তুখর হাওয়ায় দাপট এলোমেলো করে দিচ্ছে তার খোপায় বেঁধে রাখা চুল। নির্ঝর মুগ্ধ দৃষ্টিতে এক নাগারে তাকিয়ে আছে চেষ্টার দিকে, যেন চোখ ফেরালেই বিশেষ কিছু হারিয়ে ফেলবে। বিগত 15 মিনিট ধরে গাড়িতে পাশাপাশি সিটে বসে আছে নির্ঝর আর চেষ্টা। দুজনের মাঝে বিদ্যমান ঘোর নিস্তব্ধতাকে বিদায় জানিয়ে চেষ্টা বলে, আপনাকে কিছু কথা বলবো, আরাধ্য স্যারকে বলে দিতে পারবেন? অবশ্যই, কেন নয়। বলবেন আমার সাথে কাজ করতে যদি তার সমস্যা হয় তবে এই প্রজেক্টের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে। আমি আমার সমস্ত ডকুমেন্ট বুঝিয়ে দেব তাকে। সমস্যা নিয়ে অযথা সহ্য করতে হবে না তাকে। আমি আজই এই প্রজেক্ট হস্তান্তর করে দেব। সূচনার রেশ পরিসংহারে হারিয়ে যায়। নির্লিপ্ত ভঙ্গিমায় আকাশপানে তাকিয়ে 2 তলা বাড়ির ছাদের কার্নিশে বসে পা দোলাচ্ছে আরাধ্য। চেষ্টার কথায় ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো তার দিকে। অতপর ঠোঁটের কোণে মুচকি হাসির রেশ বসায় রেখে বলল, মুগ্ধতা খুঁজে পেয়েছি তোমার মাঝে। প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষণে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছি অনিমেষ। চেষ্টা স্থির, যেন কাঠের পুতুলের জোর করে বসিয়ে রাখা, অথচ দৃষ্টিশূন্য, এলোমেলো। তবুও কণ্ঠের মাঝে রয়েছে অসম্ভব আত্মবিশ্বাস। সময়ের ফেরে মুগ্ধতার বাণী ছেড়ে যায় তিক্ততায়। তবে প্রেম হৃদয়ে লুকিয়ে প্রেমের কুঠুরি হতে নির্গত হয় দীর্ঘশ্বাস। ঝলসে যায় সাজানো গুছানো সংসার। এত তিক্ততা আর দীর্ঘশ্বাস বয়ে বেড়ানো যায় না। আমাদের সবারই জীবনে হয়তো এক অধ্যায় থাকে, যা হয় একান্ত ব্যক্তিগত। পুরো দুনিয়া থেকে লুকিয়ে থাকে আমরা পুষে রাখি বুকের মাঝে আজীবন, কিন্তু বেঁচে তো থাকতে হয়। যদি বাঁচতেই হয় তবে ভালো থাকা কেন হবে না? অনেকটা সময় কাটলো নীরবতায়। হয়তো কারো আবেগী মনের উন্মত্ততা লুকানোর চেষ্টা, নয়তো অতীতের ঝলসে যাওয়া পাতাগুলো জীবন্ত হওয়ার ব্যথায় 12 কয়েক তপ্ত দীর্ঘশ্বাস ব্যতীত কিছুই শোনা গেল না। শোষ শব্দে প্রবাহমান বাতাসের সাথে শ্রেষ্ঠা নিঃশ্বাসের গতিবেগ বাড়ালো। ঠোঁট দুটো গোল করে বিষাক্ত কিছু বাতাস ঝেড়ে ফেলে দিল ভেতর থেকে। আরাধ্য দেখলো, সবটাই বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলো। একেবারে যাকে বলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। শ্বেতাভ চেহারার মাঝে ভেসে ওঠা লালচে তিল, লালাফ ঠোঁটের দাঁত দ্বারা আঁকড়ে ধরা, কখনো বা জিবা দ্বারা শুষ্ক ঠোঁটের আর্দ্রতা প্রদান, সবটাই যেন মুখস্থ করে ফেলল। সেই সাথে আরও খানিকটা ঝুঁকে পড়ল চেষ্টার প্রতি। টকটকে রক্তবর্ণ ঠোঁটের গা ঘেঁষে বেড়ে ওঠা লালচে তিল আফিমের চেয়েও অধিক মাদকতার সুরে হাতছানি দিচ্ছে যেন। এই আগুন সুন্দরী মেয়েকে বিয়ে করতে না করেছিল সে।
সেদিন কেন এত রূপ মাধুর্য তার চোখে আটকালো না? এই চোখ ধাঁধালো রূপ সুন্দরী মেয়েটাকে সে নিজে রিজেক্ট করেছিল। ভাবতেই হাসি পাচ্ছে আজ। সেদিন এমনটা না করলে হয়তো আজ দুজনের জীবন ভিন্ন হতো। আরোহী খান যেভাবে তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, হয়তো এতদিনে তাদের জায়গা হতো এক ছাদের নিচে। একই কুটরির একে অন্যের পোশাকের ন্যায় কাটাতো কোনো এক রাত, বিনিদ্র মধুরতায় ছেয়ে যেন কোনো এক রাত। শ্রেষ্ঠা মুখ তুলে তাকায়। আরাধ্যর বিমোহিত দৃষ্টিতে দৃষ্টিপাত হতেই চোখ সরিয়ে ফেলে দুজনে। অস্বস্তিকর একটা পরিস্থিতি থেকে বের হতে তাৎক্ষণিক আরাধ্যর জিজ্ঞাস্য, কিন্ডারগার্টেন স্কুলে তোমার আনাগোনা কেন? জানা মতে তোমার পরিবারের একমাত্র মেয়ে তুমি। সব কিছুই যে আপনার জানার মাপকাঠির মধ্যে পড়বে এমনটা নাও হতে পারে। আমার ব্যক্তিগত বিষয়গুলোতে কারো নাক গলানো একেবারেই অপছন্দ। কণ্ঠের মাঝে রাগের আভাস। মুহূর্তেই মূর্ছা পড়া মেয়েটা যেন দৈবশক্তি পেয়েছে। তেজ এসে ভর করেছে তার মাঝে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাধ্য। দৃষ্টি নিবদ্ধ করলো শ্রেষ্ঠার যাওয়ার পানে। আচমকা জোরালো কণ্ঠে বলে উঠল, মনের ভুলে কিংবা মন খারাপের কবলে ধরা দিও এই ভুবনে। সাজের বেলা ছোটাছুটি করে নাইবা পেলাম দেখা, ছুটে এসো এই নিবাসে সব বেলা। আজ অনেকগুলো দিন পর শ্রেয়া দেখা পেল আরাধ্যর। ভুবন ভোলানো হাসি মুখে দৌড়ে এসে ঝাপটে ধরতে গিয়ে হোঁচট খাওয়ার উপক্রম। আরাধ্য খুব সাবধানে দৌড়ে গিয়ে কোলে তুলে নিল তাকে। এতে যেন তার হাসির পরিমাণ আরও বাড়ল। চওড়া হলো ঠোঁটের দুপাশের বহর। খিলখিল শব্দে মুখরিত চারিপাশ। আরাধ্যও মেতে উঠল তার শিশুসুলভ আচরণে। মেয়েটা যেন আস্ত এক ভালোবাসার ডিব্বা, যেখানে শুধু ভালোবাসা জমা থাকতেই ইচ্ছে করে। ঠিক যেভাবে প্রতিদিন ভাঙতি টাকাগুলো জমানো হয় ভাণ্ডারে, সেভাবেই খুচরো ভালোবাসাগুলো উজাড় করে রেখে দিতে মন চায় তার কাছে। এত বেশি আদুরে, যেন ছোট্ট এক বিড়াল ছানা। শ্রেয়ার ফ্যামিলির সাথে কোনোদিন দেখা হয়নি আরাধ্যর, তবে তাদের সম্পর্কে বেশ খানিকটা ধারণা জন্মেছে তার। দৃষ্টিপটে অপরূপা এক মাতৃত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে বারে বারে তার মস্তিষ্কে। শ্রেষ্ঠার মা একজন সিঙ্গেল মাদার। বাবাকে সে কখনো দেখেনি, এমনকি আদৌ তার মায়ের বিয়ে হয়েছে কিনা সে বিষয়েও নিশ্চিত না আরাধ্য। তবে জানার পন্থা থাকলেও কখনো সে বিষয়ে খোঁজ নেওয়ার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করেনি সে। কি প্রয়োজন একজন মানুষের ব্যক্তিগত জীবনে প্রবেশের? সে তো শ্রেয়াকে ভালোবাসে। এই তো মাঝে মাঝেই তাইফ দেখা হয় স্কুলে। বেশ কয়েকটা সময় কাটে অগোছালো ছন্নছাড়া গল্পগুজবে। এই তো বেশ। সম্ভবত শ্রেয়ার মায়েরও তাদের কথোপকথনে কোনো আপত্তি নেই, নইলে এতদিনে হয়তো শ্রেয়া খানিকটা দূরে সরে যেত তার থেকে। কিন্তু এমনটা যখন ঘটেনি, তখন ধরে নেওয়াই যায় শ্রেয়ার মতো তার মাও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এক মহিলা। এই মানুষটার কথা ভাবলেই শ্রদ্ধা আর সম্মানে ভরে ওঠে আরাধ্যর বুক। আজকাল এমন মানুষ আসলেই বিরল। বরং নিজেদের সুখের কথা ভেবে সন্তানের ভবিষ্যৎ জলাঞ্জলি দেওয়া মানুষের সংখ্যাই অধিক। অথচ এই যুগের মানুষ হয়েও নিজের চেয়ে বেশি সন্তানের কথা ভেবেছেন তিনি। সমাজের চক্ষুশূল হয়েও সন্তানকে আঁকড়ে ধরে কাটিয়ে দিচ্ছেন দিনের পর দিন। হয়তো রাস্তার কিছু কুকুররূপী টিটকারিও শুনতে হয় প্রতি মুহূর্তে। লাশের সংখ্যা দিনে দিনে বাড়তেই থাকছে। প্রতিটা খুন হচ্ছে অবিকল একইভাবে। পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়েছে প্রতিটা লাশের শরীরে উপস্থিত চেতনানাশক ঔষধি। হাতের শিরার মধ্যে অতিরিক্ত পরিমাণের বায়ু একই সঙ্গে প্রবেশ করানোর ফলে মৃত্যু ঘটছে সকলের। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইনজেকশনের সিরিজ এ মৃত্যু ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কিছুই অস্তিত্ব নেই। প্রতিটা লাশের পাশেই পড়ে আছে একটা করে খালি সিরিজ। সেটা মৃত ব্যক্তি নিজেই নিজের শরীরে প্রবেশ করাচ্ছে। এত সমীকরণ মেলাতে গিয়ে আরও বেশি জটিল হয়ে পড়েছে কেসটা। নির্ঝর মাথায় হাত দিয়ে বসে আছে কেবিনে।
এই একটা কেস পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নাড়িয়ে রেখে দিয়েছে। উপর মহল থেকে চাপ, তা না হলে কখনোই এই বিষয়ে মাথা ঘামাতো না সে। কারণ ইনভেস্টিগেশনে দেখা গেছে খুন হওয়া প্রতিটা মানুষের অতীতই কালো। অনেকে ড্রাগ পাচারকারী কিংবা নারী পাচারকারীর চক্র জড়িত। অনেকে কয়েক বছর হাজতবাস কাটিয়েও গেছে। বেশিরভাগ মানুষের ফাইল খুলে পাওয়া গেছে আসামিদের রেকর্ডের লিস্টে। অনেকে উপযুক্ত প্রমাণের অভাবে হাজতবাস করেনি, আবার অনেকে হাজতবাস থেকে ছাড়া পেয়েছে, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হওয়ার নয়। তাই জেল থেকে বের হয়ে তারা আবারও যুক্ত হয়েছে সেই সব কাজের সাথে। মাঝরাত হুট করেই ঘুম ভেঙে যায় শ্রেয়ার। পাশ ফিরে মাকে জড়িয়ে ধরার উদ্দেশ্যে হাত বাড়িয়ে হাতড়াই বেশ কয়েকটা সময়, কিন্তু কিছুতেই নাগাল পায় না শ্রেষ্ঠার। ঘুম ঘুম চোখে উঠে বসে শ্রেয়া। ঘুমের রেশ ছাড়াতে দুই চোখ হাত দিয়ে কষলে পাশে তাকাই, শ্রেষ্ঠা নেই। ভীত চোখে আশপাশের সব জায়গায় তাকিয়েও শ্রেষ্ঠাকে কোথাও খুঁজে না পেয়ে কান্না পায় শ্রেয়ার। কিন্তু মায়ের শেখানো কথাই কান্না চেপে রেখে বেড থেকে নেমে পড়ে সে। একে একে রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় দেখে ফেলে সে। অবশেষে বাথরুমের দরজা খুলে শ্রেষ্ঠাকে দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়তে চায় তার বুকে, কিন্তু কয়েকটা বাড়াতেই থমকে যায় সে। শ্রেষ্ঠা কাঁদছে, হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপে কাঁদছে। ভয় পেয়ে ছুটে দরজা খুলে বাইরে চলে যায় শ্রেয়া। আচমকা তার মনে পড়ে আরাধ্যর কথা। তাদের পাশের রুমটাই আরাধ্যর। ভয় পেয়ে বাঁচতে মাঝরাতে জোরে জোরে ধাক্কা দেয় আরাধ্যর রুমের দরজা। বেশ কয়েকটা সময় ধরে কেমন এক খটখট শব্দ দরজার। ঘুমের মাঝেই হুট করে সজাগ হয় আরাধ্যর মস্তিষ্ক। ঘুম ছুটে গিয়ে কৌতূহল চেপে বসে মনে। ভারী এক লাঠি ডান হাতে উঠিয়ে পা টিপে টিপে এগিয়ে আসে দরজার কাছে। খুব সাবধানে লক খুলে দরজা টানতেই শ্রেয়ার কান্নারত নিষ্পাপ মুখশ্রীর দিকে তাকিয়ে ছ্যাট করে উঠে তার বুক। হাতের লাঠিটা ফেলে দৌড়ে দরজার বাইরে থেকে তুলে আনে শ্রেয়াকে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে শ্রেয়া। হয়তো কোনো কিছুতে ভয় পেয়েছে অনেকটা, এমনটা ভেবে তাকে শান্ত করার চেষ্টায় লেগে পড়ে আরাধ্য। গুনগুনিয়ে করা শ্রেষ্ঠার কান্না দেখে প্রাথমিকভাবে আরাধ্য নিজেও ভরকায়। বেশ ফুপিয়ে ফুপিয়ে অনেকটা সময় কান্না করার পর যেন আর বেগ পাচ্ছে না, গলা ভেঙে গেছে। শ্রেষ্ঠাকে এ অবস্থায় দেখে বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে আরাধ্যর। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে বুকে টেনে নেয় শ্রেষ্ঠাকে। একজোড়া ভরসার হাত পেয়ে শ্রেষ্ঠাও অবচেতন মনে আঁকড়ে ধরে তাকে আষ্টে পিষ্টে। আরাধ্য এক হাত শ্রেষ্ঠার মাথায় রেখে আদুরে কণ্ঠে বলে ওঠে, কিচ্ছু হবে না, আমি আছি তো। কড়া পারফিউমের স্মেল নাকে আসতেই ঘুম ভেঙে যায় শ্রেষ্ঠার। আলতো করে চোখ খুলতেই চোখের সামনে আবিষ্কার করে আরাধ্যকে। বেডে হেলান দিয়ে খানিকটা তার দিকে ঝুঁকে শুয়ে আছে সে। দুজনের শরীর একে অপরের সাথে লেপ্টে না থাকলেও দূরত্বের সীমা ছাড়িয়ে প্রায় ঘেঁষাঘেঁষি অবস্থা। বিষয়টা বোধগম্য হতেই আটকে ওঠে শ্রেষ্ঠা। দু চোখের পাতায় ছন্দ্রাচ্ছন্নতা কেটে গিয়ে ততক্ষণে বিস্ময় ভাবটাই পেয়েছে। আচমকা বেখেয়ালিতে নিজের শরীরের দিকে নজর যেতেই আরেক দফা আটকে উঠে সে। শরীরে অন্য এক পোশাক আর একই বেডে আরাধ্যর অবস্থান দেখে কল্পনায় ভেসে ওঠে বিশ্রী কিছু দৃশ্য, লোমহর্ষক কল্পনাতীত কিছু মুহূর্ত। ঘটনাক্রমে ছিটকে দূরে সরে যেতে গিয়ে আচমকা বেড থেকে নিচে পড়ে যায় শ্রেষ্ঠা। কিছু পড়ার শব্দ শুনে ধরপড়িয়ে ওঠে বসে আরাধ্য। ভোরের দিকে হুট করে চোখ লেগে গিয়েছিল তার। শব্দের উৎস খুঁজতে গিয়ে শ্রেষ্ঠাকে নিচে মেঝেতে বসে থাকতে দেখে দ্রুত কদমে এগিয়ে যায় সেদিকে। ব্যথাতুর কণ্ঠে বলে, পড়ে গিয়ে এভাবে বসে আছো কেন? শরীর কি খুব বেশি খারাপ লাগছে? শরীরে ব্যথা করছে? অবিশ্বাস্য অথচ ফ্যাল ফ্যাল চাউনি শ্রেষ্ঠার। ব্যথা? কিসের ব্যথার কথা বলছে আরাধ্য? তবে কি
তার ধারণাই সঠিক? গভীর রাতে কি তাদের মধ্যে ব্যথা পাওয়ার মতো সম্পর্ক হয়েছে? ভাবনার মাঝেই গলা ধরে আসে চেষ্টার, মাথা ফাঁকা ফাঁকা লাগে। সে তো বিশ্বাস করেছিল আরাধ্যকে। কান্নারা দলা পাকিয়ে জমাট বাঁধে বুকের মাঝে। চেষ্টার ব্যথা তো দৃষ্টি দেখে তার সামনে হাঁটু গেড়ে বসে আরাধ্য। চিন্তিত ভঙ্গিতে পায়ে হাত দিয়ে ব্যথা পাওয়ার স্থান শনাক্ত করতে গেল। চিহ্নিত ভঙ্গিতে পায়ে হাত দিয়ে ব্যথা পাওয়ার স্থান শনাক্ত করতে গেলে পায়ে ব্যথা নিয়েই পিছিয়ে যায় চেষ্টা। ঠিক যেভাবে আগুনের সংস্পর্শে আসা অঙ্গ দ্রুতবেগে পিছিয়ে নেয় মানুষ, সেভাবে পিছিয়ে গেল চেষ্টা। দুরু দুরু বুকে কাপা কণ্ঠে উচ্চারণ করলো কয়েকটা শব্দ। বিশ্বাসঘাতক! এই জীবনে এই মুখ আর দেখতে চাই না। আহত দৃষ্টিতে তাকালো আরাধ্য। এই কয়েকটা শব্দ যেন শব্দ নয়, এক একটা ক্ষেপণান্ত ছিল তার কাছে। কথা বলতে গিয়ে খেয়াল করলো তার ঠোঁট কাঁপছে। অনেক কিছু বলতে চেয়েও কিছু বলতে পারছে না। গভীর এক দীর্ঘশ্বাসের সাথে ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলল আরাধ্য, তুমি ভুল ভাবছো চেষ্টা। আমাদের মাঝে বেরিয়ে যান, এই মুহূর্তে বেরিয়ে যান আমার রুম থেকে। আমার সহ্য হচ্ছে না আপনাকে। আমার স্ত্রী সীমানায়ও যদি আর কখনো আপনাকে দেখি তবে। কথার মাঝেই থেমে গেল চেষ্টা। তবে তার প্রতিটা কথা ছিল ভয়ঙ্কর। কণ্ঠে কি যেন একটা ছিল। তবুও বেশ খানিকটা সময় ব্যথাতুর দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল আরাধ্য। চেষ্টা মনের ভুলে একবারের জন্য তাকালো না তার দিকে। তবুও বেহায়া মন বারবার চাইছে সে তাকাক একটু, একবার তাকাক তার চোখের দিকে। চোখ তো মিথ্যা বলে না। সে কি পারবে না তার চোখের ভাষা বুঝে নিতে? পারবে না মিথ্যার বেড়াজাল থেকে বেরিয়ে সত্যিটা জানতে? আরাধ্য বেরিয়ে যেতেই হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়ে চেষ্টা। এক হাতে বিছানার চাদর টেনে ছুঁড়ে মারে দূরে। দুই হাতে মুখ ঢেকে পাগলের মতো কান্না করতে থাকে সে। মনে মনে ভাবে, বিশ্বাসঘাতকদের দেখতে হুবহু মানুষের মতো কেন হয়? কেন বিশ্বাসঘাতকদের জন্য আলাদা কোনো চেহারা বানাননি সৃষ্টিকর্তা? কেন করলো আরাধ্য তার সাথে এমন? সে তো একজন ভালো বন্ধু হিসেবে চিনত আরাধ্যকে। আচ্ছা, শুধুই কি বন্ধু? হয়তো না, হয়তো তার ভালোও লাগতো আরাধ্যকে, খানিকটা পছন্দ করতো কি। অথচ আজ এক লহমায় সেই ভালো লাগার স্থানে জমা হলো একরাশ বিতৃষ্ণা। ক্লান্ত বিধ্বস্ত পায়ে নিজের ফ্ল্যাটে ঢোকে আরাধ্য। রুমে যেতেই চোখ পড়ে বেডের মধ্যিখানে গুটিসুটি হয়ে শুয়ে থাকা শ্রেয়ার দিকে। বেডের কাছে গিয়ে ঘুমন্ত শ্রেয়াকে বুকে টেনে নেয় সে। হয়তো এরপর আর কখনো দেখা হবে না তাদের। তবে অল্প দিনেই অতিরিক্ত মায়া জন্মে গেছে তার এই মেয়েটার প্রতি। অজানা এক টান অনুভব করছে সেই প্রথম দিন থেকে। চোখ জ্বলছে তার। ঠোঁট নামিয়ে চুমু খেলো ঘুমন্ত শ্রেয়ার কপালে। দুই হাত মুঠোয় ভরে চুমু খেলো সেখানেও। শ্রেয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে সেও গলা জড়িয়ে ধরল আরাধ্যর। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং মামনি। মামনি তোমাকে খুঁজছে তো। যাও মামনির কাছে গিয়ে ফ্রেশ হয়ে নাও। শ্রেয়া বাধ্য মেয়ের মতো বেরিয়ে গেল আরাধ্যর ফ্ল্যাট থেকে। পাশাপাশি দুটো ফ্ল্যাট, দরজা খোলা থাকায় সহজেই ঢুকে গেল সে। চেষ্টাকে মেঝেতে বসে কাটতে দেখে ছোট ছোট দুই হাতে চোখ মুছিয়ে দেয় শ্রেয়া। অতপর কোলে বসে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করে, তোমার খারাপ লাগছে মানে? অনেক বেশি অসুস্থ লাগছে, ডক্টর ডাকবো? মেয়ের চিন্তিত মুখ দেখে ফিকে হাসে চেষ্টা। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে চুমু খায় সারা মুখে। বলে, তুমি ডাক্তার চেনো? তাহলে ডাকবে কিভাবে? আমি তো চিনি না, কিন্তু ভালো আঙ্কেল চেনে। ভালো আঙ্কেলকে বললে ঠিক ডেকে দেবেন। শ্রেয়া, ওনাকে আমরা চিনি না, আমাদের পরিচিত নন উনি। এভাবে কয়দিনের পরিচয়ে কাউকে বন্ধু মনে করতে নেই। বন্ধু আর বিশ্বাসঘাতক সবার চেহারা একই রকম হয়।
ফার্দার যেন আর ওনার সাথে কথা বলতে না দেখি আমি। মায়ের কড়া কণ্ঠের বাক্যে শ্রেয়া কি বুঝলো কে জানে, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো, যার অর্থ সে কথা বলবে না। আরাধ্য নিস্তুপে শুয়ে আছে দীর্ঘক্ষণ ধরে। এভাবে কতক্ষণ কেটে গেছে জানা নেই তার। রাতের ঘটনাগুলো একে একে পালাক্রমে ঘুরে চলেছে তার মস্তিষ্কে। কোথা থেকে কি হয়ে গেল কিছুই মাথায় আসছে না। অভিমান পাল্লা দিয়ে বেড়ে চলেছে তরতর করে। রাতের ঘটনাগুলো তাকে যতখানি শীতলতা দিয়েছে, সকালটা হয়েছে ততখানি তিক্ততার। সে কোনোভাবেই বোঝাতে পারবে না শ্রেষ্ঠাকে। ভালোবাসার কথাটা মুখে বলার আগেই এভাবে ছন্নছাড়া হয়ে যাবে কল্পনায়ও ভাবেনি। শ্রেয়ার ডাকে ছুটে গিয়ে অন্ধকার ওয়াশরুমের ফ্লোরে আবিষ্কার করে শ্রেষ্ঠাকে। থরথর করে কাঁপছে সে। কান্নার সাথে গোংরানিগুলো মিলেমিশে অন্যরকম এক ভয়ানক শব্দের সৃষ্টি করেছে যেন। আরাধ্য এগিয়ে গেল, খানিকটা আড়ষ্ঠটা নিয়ে হাত ধরল শ্রেষ্ঠার। শরীর অত্যধিক গরম। অতঃপর কপালে গলায় হাত দিয়েই চমকে গেল। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে। আলতো হাতে শ্রেষ্ঠাকে ডাক দেয় আরাধ্য। বেহুশের মতো গুঙিয়ে যাচ্ছে শুধু সে। বাধ্য হয়ে তাকে কোলে তুলে বেডে নিয়ে আসে আরাধ্য। বেশিক্ষণ ওয়াশরুমের ঠান্ডা ফ্লোরে থাকলে শরীর আরও বেশি খারাপ করবে, এজন্য বেডে শুয়ে দেয়। শ্রেষ্ঠার এমন অবস্থা দেখে শ্রেয়া আরও জোরে জোরে কান্না করে দেয়। শ্রেয়া, তোমার মামুনি এমনিতেই অসুস্থ, মেডিসিন নিয়ে ঘুমাতে হবে তাকে। এভাবে কান্না করলে তার অসুবিধা হবে তো। কিন্তু আমার তো কান্না পাচ্ছে খুব। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার রুমে গিয়ে বসো। ঘুম পেলে ওখানে ঘুমিয়ে পড়বে, কেমন? হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যায় শ্রেয়া। পুরোটা রাত শ্রেষ্ঠার মাথার কাছে বসে জলপট্টি দেয় আরাধ্য। মাঝে মাঝে মাথায় পানি ঢেলে জ্বর কমানোর চেষ্টা করে। অথচ রাত বাড়ার সাথে সাথে জ্বরের মাত্রাও বেড়ে চলেছে ক্রমাগত। ঘুমন্ত শ্রেষ্ঠাকে মেডিসিন খাওয়িয়ে ভোর রাত পর্যন্ত জলপট্টি দেয় আরাধ্য। ভোরের দিকে জ্বরের মাত্রা খানিকটা কমেছে, শরীর ঠান্ডা হয়েছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। আচমকা আরাধ্যর কোমর জড়িয়ে ধরে আলতো করে তার দিকে সরে আসে শ্রেষ্ঠা। অতিরিক্ত গরম শরীর হঠাৎ করে ঠান্ডা হয়ে যাওয়ায় উষ্ণতার খোঁজে জড়িয়ে ধরেছে তাকে। আরাধ্য ছুটানোর চেষ্টা করে কয়েকবার, কিন্তু লাভ হয় না। অতঃপর ঘুমন্ত শ্রেষ্ঠার দিকে চোখ পড়তেই আরাধ্য মুগ্ধ নয়নে চেয়ে থাকে সেদিকে। যেন কত জনমের চোখে তৃষ্ণা মেটাচ্ছে আজ সে। চোখে মুখে ছড়িয়ে পড়া অবাধ্য চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয় আরাধ্য। নড়ে চড়ে ওঠে সে। আরাধ্যর কোমর জড়িয়ে উষ্ণতা পাওয়ার আশায় আরও খানিকটা তার দিকে সরে এলো শ্রেষ্ঠা। একই বিছানায় পাশাপাশি দুটো দেহ, ঠিক পাশাপাশি নয় বরং ঘেঁষাঘেঁষি। একে অপরের শরীরের উষ্ণতা মাপার জন্য যথেষ্ট সে দূরত্ব। এতটাই দূরত্ব তাদের মাঝে। শরীর সাড়া দেয় মনের আগে, অথচ আরাধ্যর মন তো সেই কবেই সাড়া দিয়ে ফেলেছে। শ্রেষ্ঠার উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে তার বুকে। শিরশিরানি ধরা যাচ্ছে পুরো শরীরে। দুই চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে সে। অতঃপর নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে যায় বেডের কিনারার দিকে। রাতের অন্ধকার ছাপিয়ে ক্ষীণ আলো দেখা দিয়েছে আকাশে, অথচ আরাধ্যর চোখে ঘুম নেই। এক হাত গালে ঠেকিয়ে ব্যস্ত সে শ্রেয়সীকে দেখতে। ভেজা চুলগুলো শুকিয়ে গিয়ে আছড়ে পড়েছে শ্রেষ্ঠার চোখের মুখে। ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে সে। আলতো হাতে শ্রেষ্ঠার চোখে মুখে পড়া ছয় চুলগুলো সরিয়ে দেয় আরাধ্য। এতটা কাছ থেকে এই প্রথম দেখছে সে শ্রেষ্ঠাকে। মসৃণ ত্বক, গোলাপি ঠোঁট, সব কিছুই যেন বিশেষভাবে টানছে তাকে। অন্য এক ঘোরের মধ্যে চলে যায় আরাধ্য। বুড়ো আঙ্গুলের ডগা দিয়ে স্লাইড করতে থাকে আরাধ্যর কোমল মসৃণ ত্বকে। ড্রিম লাইটের আলোতে তাকে কি ভীষণ রকম রূপসী লাগছে। সে কি আসলেই নজর কাড়া সুন্দরী, নাকি শুধু তার এমন লাগে?
দেখলেই ঘোর লেগে যায় যেন। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেদিকে। শ্রেষ্ঠার দিকে তাকিয়ে থাকতে থাকতেই নিজের অজান্তেই আরাধ্য ঠোঁট ছোঁয়ালো তার কপালে। গাঢ় এক চুম্বন এঁকে দিল সেখানে। একে একে বেশ কয়েকটা চুমু খেলো তার চুলের ভাঁজেও। অতপর আগের মতোই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্তিতে ঘুম নেমে এলো তার চোখে। রাতের ঘটনা ভাবতে ভাবতেই আরাধ্যর মনে পড়ল শ্রেষ্ঠার শরীরে লেগে থাকা রক্ত আর তার কাটা হাতের কথা। হাতের কবজির কাছে বেশ কয়েকখানি কেটে গিয়েছে। সচরাচর এমন জায়গায় কাটার কথা তো নয়। দেখে মনে হচ্ছিল যেন আচমকা পিছন থেকে আক্রমণ করেছে কেউ। কিন্তু কে করবে এমন? আর কেনই বা করবে? আবার তার ধারণা ভুলও হতে পারে। হয়তো একটু বেশি বেশি ভাবছে সে শ্রেষ্ঠাকে নিয়ে। কিন্তু আজকের পর থেকে যে তাকে নিয়ে ভাবার অনুমতি রইল না আর। হুট করেই ধরা ছোঁয়ার বাইরে যেন তার বসবাস। সময়ের স্রোতে একটা বছর পেরিয়েছে। সেদিন এক কাপড়েই ফ্ল্যাট ছেড়েছিল শ্রেষ্ঠা। দুপুরের মধ্যেই বাড়ি ফিরে গিয়ে নিজেকে করেছিল রুমবন্দি। অফিস থেকে আসা লাগাতার কলগুলো শেষ পর্যন্ত যখন আর অগ্রাহ্য করা গেল না, রুম থেকে বের হলো সে। একটা রোবটের মতোই বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি, এভাবেই চলছিল জীবন। শিমুলের মেয়েকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। কিন্তু আদিল সাহেব বরাবরই শান্ত মেজাজের মানুষ। হুটহাট কিছু করে বসা ব্যাপারটা তার ধাঁচে নেই। কিন্তু তিনি স্ত্রীকে বোঝান যেন শ্রেষ্ঠাকে সময় দেওয়ার হয়। সহজে ভেঙে পড়ার মেয়ে সে না। কিন্তু মায়ের মন মানতে নারাজ। হুট করে মেয়েটার মূর্ছা যাওয়ার চেহারা তার বুকে গিয়ে বিচ্ছে। শ্রেয়া বেশ কয়েকটা সময় মায়ের সান্নিধ্য পায়নি। নানা নানুর কাছেও থাকতো। ধীরে ধীরে সময়ের সাথে স্বাভাবিক হতে শুরু করলো শ্রেষ্ঠা। আবারও আগের মতো পুরোদমে জীবন শুরু করতে গিয়ে বুঝতে পারলো অনেক কিছুই ফেলে এসেছে আগের ফ্ল্যাটে। একবার ওখানে যাওয়া দরকার। আবার বাড়ি থেকে অফিস করতে অনেক সমস্যাও হচ্ছে। তাই সিদ্ধান্ত নিল নতুন কোনো ফ্ল্যাটে উঠবে। আরাধ্যর মুখোমুখি হওয়ার কোনো রকম ইচ্ছে না থাকা সত্ত্বেও গেটের চাবি ঘোরানোর সময় একবার সেই দিকে তাকালো শ্রেষ্ঠা নিজের অজান্তেই। আরাধ্যর ফ্ল্যাটেও তালা দেওয়া। কিছুটা অবাক হলেও সেদিকে পাত্তা দিল না সে। স্বভাবত এই সময়টা তার বাড়িতেও থাকার কথা। তবুও এসবে মাথা ঘামালো না সে। এ পর্যন্ত সব ঠিকঠাক চললেও বিপত্তি ঘটল এর কিছুক্ষণ পর। কাজের মেয়েটা কোথা থেকে যেন হুড়মুড় করে ঢুকলো ফ্ল্যাটে। হাসি হাসি মুখে তাকালো তার দিকে। অতপর ব্যস্ত হাতে সাথে সাথে সাহায্য করতে শুরু করলো তাকে। আচমকা তাকে দেখে বেশ খানিকটা অবাক হলো শ্রেষ্ঠা। তবুও মুখে প্রকাশ করলো না, কারণ তার বিশ্বাস মেয়েটা নিজেই সব বলা শুরু করবে গড়গড় করে কিছুক্ষণের মাঝে। ভীষণ সরল আর সাদাসিধে মনের কেনা, হলেও তাই। কিছুক্ষণের মাঝেই শুরু হয়ে গেল তার এক ঝাঁক কথার বর্ষা। আপা, মেলা দিন পর দেখলাম আপনারে। কতটি খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া করেন না নাহি? আরে কি বলো, এই তো 15 দিন আগে গেলাম এখান থেকে, তাই এমন মনে হচ্ছে। তুমি কেমন আছো বলো? আর বালা আপা, আপনারা এলেন, ভাবলুম নতুন বাড়াটি আইছে, কাম পামু, টাকাও বেশি পামু। ও মা, আপনারা দেখি চলে গেলেন, সেই সাথে সাহেবও চলে গেল। দুইটা কাম গেল, আর কেমনে বালা তাহি বলেন? সাহেবকে? আরে ওই যে আপনার পাশের ফ্ল্যাটে যে থাকতো, হেব্বি করে দেখতে। আরাধ্য? হ্যাঁ হ্যাঁ, ওই সাহেব তো দেশের বাড়ি চলে গেছে। যাওয়ার সময় আমার হাতে বকশিস দিয়ে গেছে। কিন্তু সাহেব মেলা বালা মানুষ আছিল। তার ছেলের হাসি হাসল শ্রেষ্ঠা। মেয়েটার মতো সেও তো ভালো ভেবেছিল আরাধ্যকে, ভরসা করেছিল। কিন্তু দিন শেষে তার ধারণা ভেঙেছে। কে জানে মেয়েটার ধারণা কখনো ভাঙবে কিনা। ও ভালো কথা আপা, আপনার শরীর কেমন আছিল?
সেই দিন রাইতে যে জ্বরটা আইছিল এর পরের দিন তো আপনারা চইলা গেলেন, জিগেই আমি পারুম না। বেশ অনেকটা অবাক হলো চেষ্টা। তার জ্বরের কথা মেয়েটা জানলো কিভাবে? তার তো জানার কথা না। সেদিন রাতে তো আরাধ্য ছাড়া আর কেউ ছিল না তার কাছে। হিমোফোবিয়া আছে তার। সেদিন রাতে রক্তে মাখামাখি হাত দেখেই শরীর কাঁপিয়ে জ্বর এসে গেছিল, আর সেভাবেই অজ্ঞান হওয়া। বিস্ময় ভরা কণ্ঠের চেষ্টা জিজ্ঞেস করলো, সেদিন রাতে আমার শরীর কাঁপতে জ্বর এসেছিল, তুমি জানলে কিভাবে? আরে কি বলেন আপা, আপনারা ওয়াশরুমে নিয়া পুরো শরীর মুছে দিছিলাম তো আমি। কাপড়ে রক্ত লাগিয়েছিল, সেইটাও তো আমি কুড়ে দিয়া অন্য কাপড় পরে দিছিলাম। বিস্ময়ে কিংকর্তব্য মিমুর চেষ্টা। হাতে থাকা স্টিলের গ্লাসটা পড়ে গিয়ে ঝনঝন শব্দের উৎপত্তি ঘটিয়েছে। তার শরীর কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি করেছিলে এগুলো? হ আপা, সাহেব আমাকে ফোন দিয়া ঘুম থেকে ডেকে আনাইছিল। এমনি সাহেব আমার টাকা বেশি দে, তাই তার কথা ফেলতে পারি নাই। এর ওপর আবার সেই কামের লেগা 1000 টাকা বকশিস দিছিল গো আপা। সাহেব মেলা ভালো মানুষ। সেই ফ্ল্যাট আর ছাড়েনি চেষ্টা। ভুল করে হলেও যদি কোনো দিন আরাধ্য তাকে খোঁজে, এই আশাই। তাকে খুঁজতে গিয়ে যদি এখানে না পাই, তবে তো আর কোনোদিনও দেখা হবে না তাদের। মনের মাঝের অনুশোচনা আর আরাধ্যর ফিরে আসার মনোবাসনা নিয়েই কেটে গেছে 1 বছর। আজও রোজ নিয়ম করে আরাধ্যর ফ্ল্যাটের দিকে তাকায় চেষ্টা। হুট করেই যদি কোনোদিন দরজা খোলা পাই, এই আশাই। বিগত 1 বছরে সেই মিনিস্টারের খুনের ব্যাপারটা প্রায় ধামাচাপায় পড়ে গেছে। এখন আর তেমনভাবে কোনো খুনের খোঁজ পাওয়া যায় না। তার করা প্রতিটা খুনের মাঝে ছিল একই রকম মিল, একইভাবে মার্ডার। কিন্তু হুট করেই যেন কোথাও উধাও হয়ে গেছে সে। ডিপার্টমেন্ট থেকে কেসটা ক্লোজ করে দিলেও নির্ঝর প্রতিদিন স্টাডি করে এটা নিয়ে। প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। যদি কোনো ক্লু পেয়ে যায়, সে আশাই। নিজের চাকরির সাথে আরও একটা কাজ সে বেশ ভালো করেই করে। সেটা হলো চেষ্টার উপর নজর রাখা, তাকে ফলো করা, তার আগেই তার বিপদ বুঝে ফেলে সেটা সরিয়ে ফেলা। তার অগোচরেই তার প্রেমে হাবুডুবু এক প্রেমিক পুরুষ। আজকাল নির্ঝরের আর দূরত্ব সহ্য হয় না। মাঝে মাঝে মন চাই তাকে সবটা জানিয়ে দিতে, কিন্তু মনের কোথাও যেন ভয়েরা জটলা পাকিয়ে আছে। সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হলেই সরাসরি জানিয়ে দেবে তাকে। বাবা মাকে নিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবে চেষ্টাদের বাড়িতে। হেই বেবস, এত মন মরা কেন আজকের দিনে? চলো ক্লাবে যাই। ইরা, তোমাকে কতবার বলেছি এসব নামে ডাকবে না আমাকে। আমার একটা নাম আছে, একান্তই নাম নিতে ইচ্ছা না করলে বাকিদের মতো এরাত বলবে। কাম অন, 1 বছর হয়ে গেল আমাদের ফ্রেন্ডশিপের, অথচ তুমি সেই আগের মতো টিপিক্যাল বিহেভ করো। হোয়াই? ইরা, আমার ভালো লাগছে না। আজকের দিনে একা থাকতে চাই। হট রাবিশ, এইসব টিপিক্যাল বাঙালি নাম আমার ভালো লাগে না, তুমি জানো? এরেস নাম আমার। ভুলে যেও না তুমি নিজেও একজন বাঙালি। বাবা মায়ের ভালোবাসার দেওয়া নাম ইরা। বাঙালির রক্ত তোমার শরীরে। এসব ক্লাব পার্টি করে উড়নচণ্ডীদের মতো ঘুরে বেড়ানো এসব বাঙালি কালচার নয়। আর আমি তোমাকে ইরা নামে ডাকবো। পছন্দ না হলে দরজাটা ওইদিকে আছে। চুপসে গেল ইরা। ছেলেটাকে মনে মনে ভালোবাসে সে, কিন্তু মুখে প্রকাশ করতে পারেনি আজও। সবসময় রুড বিহেভ করা মানুষটার ওপরে কিভাবে যেন সে ঝুঁকে পড়ল নিজের অজান্তেই। অথচ মানুষটা একেবারের জন্য তার সাথে মিষ্টি মুখে কথা পর্যন্ত বলেনি। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ইরা। চোখ ধাঁধালো সুন্দরী সে, সাদা মসৃণ ত্বকের, কোথাও সামান্যতম দাগ নেই, যাকে এক দেখায় পছন্দ হয়ে যাবে যে কোনো ছেলের। অথচ এই একটা মানুষের সামনে তার সমস্ত রূপ সৌন্দর্য ফিকে লাগে, কারণ সে তো ঘুরেও তাকায় না তার দিকে।